নমস্কার বন্ধুরা, গত 26শে ফেব্রুয়ারি 2026-তে সেবি একটা নতুন ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড ফ্রেমওয়ার্ক সম্বন্ধে ডিক্লেয়ার করেছে। তো এই নতুন ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডটা কি, এই মিউচুয়াল ফান্ড কিভাবে কাজ করে, কেন এই নতুন ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডের ইন্ট্রোডাকশন করতে হলো, কারা এই ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারবেন, সমস্ত কিছুই জানবো আজকের এই ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এই নতুন ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড সম্বন্ধে জেনে রাখা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো সবার প্রথমে আসি যে এই নতুন ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডটার নাম কি। এর নাম হলো লাইফ সাইকেল ফান্ড। তো লাইফ সাইকেল ফান্ডটা কি? লাইফ সাইকেল ফান্ড একটা ওপেন এন্ডেড মিউচুয়াল ফান্ড, মানে এই ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডে কিন্তু যখন খুশি ইনভেস্ট করা যায়। ওপেন এন্ডেড মানেই তাই যে আমি যখন খুশি এখানে ইনভেস্ট শুরু করতে পারি। আর একটা সব থেকে গুরুত্বপূর্ণ এই ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এটার একটা টার্গেট ম্যাচুরিটি ডেট আছে, মানে একটা নির্দিষ্ট সময় পরে আপনি এই মিউচুয়াল ফান্ড থেকে টাকা তুলে নিতে পারবেন, বা সেই সময়তেই মিউচুয়াল ফান্ডটা ম্যাচিওর করবে। যেমন এফডি তে ইনভেস্ট করার সময় একটা নির্দিষ্ট দিন থাকে, তো যে এই দিনেতে গিয়ে টাকাটা পাবেন, বা আপনি এলআইসি তে ইনভেস্ট করলেও একটা নির্দিষ্ট দিন থাকে, এনএসসি তেও থাকে। এক্ষেত্রে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও ঠিক তাই, একটা টার্গেট ম্যাচুরিটি ডেট আছে, সেই ডেটে গিয়েই আপনি টাকা তুলতে পারবেন। তার আগে হয়তো তুলতে পারবেন, সেক্ষেত্রে আপনাকে পেনাল্টি দিতে হতে পারে। সেটা আমি ভিডিওর পরে আসছি, যখন পুরো এই বিশদেতে বলবো তখন আপনাকে আমি এটা জানাবো। এইবার সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা, সেটা হচ্ছে যে সেবির আবার নতুন করে এই একটা ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড ইন্ট্রোডিউস করার দরকার কেন হলো? অলরেডি তো অনেক ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড আছে। ইকুইটি ক্যাটাগরির ভেতরেতে তো অনেক সাব ক্যাটাগরি আছে, লার্জ ক্যাপ, মিড ক্যাপ, ফ্লেক্সি ক্যাপ, মাল্টি ক্যাপ, বিভিন্ন ধরনের থিমেটিক ফান্ড, সেক্টরাল ফান্ড। এত ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড থাকা সত্ত্বেও সেবি আবার নতুন করে একটা ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড কেন ইন্ট্রোডিউস করলো? দেখুন, এর পিছনে প্রধান কারণ যেটা, সেটা হচ্ছে একটা সেবির অবজারভেশন। সেবি কি অবজার্ভ করছে? সেবি অবজার্ভ করছে যে ইনভেস্টরদের মধ্যে কিন্তু কিছু বিহেভিয়ারাল প্রবলেম আছে। সেই প্রবলেমগুলো কি? যে ইনভেস্টররা যারা ইনভেস্ট করছেন তারা কিন্তু অনেকগুলো জায়গাতে স্ট্রাগল করছেন, অনেকগুলো জায়গাতে তারা ভুল করছেন। সেগুলো কি? প্রথম কথা, অ্যাসেট অ্যালোকেশন ঠিকঠাক হচ্ছে না। তার বয়স অনুযায়ী, রিস্ক প্রোফাইল অনুযায়ী একজন মানুষের যে ধরনের অ্যাসেটে যতটা ইনভেস্ট করা উচিত সেটা হচ্ছে না। হয়তো কেউ ইকুইটিতে খুব বেশি ইনভেস্ট করে ফেলছেন, কেউ বা ডেট প্রোডাক্টেতে ইনভেস্ট করছেন, ইকুইটিতে একদমই আসছেন না, সেটা ঠিক নয়। অথবা কিছু কমন মিস্টেক হয়ে যায়, যেমন সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে রিসেন্সি বায়াস। মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারীদের ইনভেস্টমেন্টের প্যাটার্নটা একটুখানি অবজার্ভ করলেই দেখা যাবে যে তারা তখনই ইনভেস্ট করেন যখন ইকুইটি মার্কেট থেকে বেশি রিটার্ন পাওয়া যাচ্ছে। কিন্তু সমস্যা হলো যে সেই সময়তে কিন্তু ইকুইটি মার্কেট সব থেকে বেশি এক্সপেন্সিভ। সুতরাং সেই সময়তে ইনভেস্ট করা শুরু করলে রিটার্ন পাওয়ার সম্ভাবনা ইমিডিয়েটলি কমে যাবার সম্ভাবনাই বেশি। তাহলে কি হচ্ছে, যে মিউচুয়াল ফান্ডের বিনিয়োগকারীরা যখন কিনছেন তখন সেটা বাই অ্যাট হাই প্রাইসেতে কিনছেন। আবার এটা দেখা যায় মার্কেট যখন পড়ে যাচ্ছে তখন বিনিয়োগকারীরা তাড়াতাড়ি করে মিউচুয়াল ফান্ড বিক্রি করে দিচ্ছেন। এই অবস্থায় বিক্রি করা মানে কি? আপনি সেল অ্যাট লোতে বিক্রি করছেন, মানে লো লেভেলেতে বিক্রি করছেন। তাহলে কি দেখতে পাচ্ছি, কেনার সময় আপনি বেশি দামে কিনলেন, বিক্রি করছেন যখন তখন কম দামে বিক্রি করলেন। তাহলে আপনার লাভটা কিভাবে হবে? আর কি দেখা যাচ্ছে, ধরুন অনেকে ইনভেস্ট করেছে, কিন্তু ধরুন এবার তার রিটায়ারমেন্টের সময় চলে এসেছে, বা কোনো একটা গোলের কারণে ইনভেস্ট করেছিলেন, সেই গোলের সময়টা এসে গেছে, তো তার একটু আগেই তো আমাকে সমস্ত কিছু বিক্রি করে সেফ জায়গাতে রাখতে হবে। দেখা গেল হয়তো তারা রিটায়ারমেন্টের আগে, বা যে গোলটাতে তারা ইনভেস্ট করেছিলেন সেই গোলটা অ্যাচিভ করার আগেই যখন মার্কেট আপ আছে তখন বিক্রি করে যে টাকাটা সেফ জায়গাতে ইনভেস্ট করে দিতে হবে, এই কাজটা তারা করছেন না। সেই লাস্ট মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করার পর যখন বিক্রি করতে যাচ্ছেন তখন মার্কেট ডাউন। এতদিনের যে লাভটা, সেই লাভটা কিন্তু অনেকটাই কমে যেতে পারে, বা ক্ষতিতেও পর্যবসিত হতে পারে। আর এর ফলে আলটিমেটলি কি হচ্ছে, যে আপনার ইনভেস্টমেন্ট পোর্টফোলিওটা আপনার ইনভেস্টমেন্ট গোলের সাথে অ্যালাইন হচ্ছে না। তো আপনার ইনভেস্টমেন্ট গোল আর আপনার মিউচুয়াল ফান্ড পোর্টফোলিও, এই দুটোকে অটোমেটিক্যালি অ্যালাইন করা যায় কিভাবে, সেইটা নিয়ে সেবি অনেকদিন ধরেই চিন্তা ভাবনা করছিল। আর তারই ফসল হলো এই লাইফ সাইকেল মিউচুয়াল ফান্ড। তো এই লাইফ সাইকেল মিউচুয়াল ফান্ডেতে কি হয়,
অ্যাসেট অ্যালোকেশনটা অটোমেটিক হয়। এইখানেতে আপনি যখন শুরু করবেন, শুরু দিকে ইনভেস্টমেন্টটা ইকুইটিতে বেশি থাকবে, মানে ইকুইটি এক্সপোজারটা শুরুর দিকে বেশি থাকবে এবং এই শুরুর দিকের এক্সপোজারটা আপনার গ্রোথেতে সাহায্য করবে। এইবার যত সময় পেরোবে, যত আপনি ম্যাচুরিটির দিকে আসবেন, তত ইকুইটির এক্সপোজারটা কমতে থাকবে, মানে ইকুইটিটা বিক্রি করে সেখান থেকে প্রফিটটা আস্তে আস্তে ধীরে ধীরে ডেট প্রোডাক্টে নিয়ে যাওয়া হবে, যেখানেতে আপনার রিস্ক বা ভোলাটিলিটিটা কম থাকবে। তাহলে এক্ষেত্রে লাভ কি হলো? আপনার এই পোর্টফোলিও রিব্যালেন্সিংটা অটোমেটিক হয়ে গেল। এই ফান্ডের ফান্ড ম্যানেজার তিনি নিজেই আপনার গোলটা আর কতদিন পরে আছে সেই অনুযায়ী পোর্টফোলিওটাকে রিব্যালেন্স করে দেবেন। একটা সিস্টেম বেসড অ্যাপ্রোচ এখানেতে কাজ করবে। এইবার যখনই আমি এই সিস্টেম বেসড অ্যাপ্রোচ বেছে নেব, তার অ্যাডভান্টেজগুলো কি কি থাকবে? প্রথম অ্যাডভান্টেজ হচ্ছে গোল বেসড ইনভেস্টিং, মানে এক্ষেত্রে আপনি ইনভেস্ট করবেন কোনো ফান্ডে নয়, কোনো ফান্ডের নাম দেখে নয়, আপনি ইনভেস্ট করবেন একটা গোলকে বেস করে। একটা মিউচুয়াল ফান্ড সেটা আপনার বাড়ি কেনার জন্য ডেডিকেটেড থাকবে, একটা মিউচুয়াল ফান্ড সেটা আপনার সন্তানের পড়াশোনার জন্য থাকবে, একটা মিউচুয়াল ফান্ড আপনার সন্তানের ম্যারেজের জন্য হতে পারে, একটা মিউচুয়াল ফান্ড আপনার রিটায়ারমেন্টের জন্য হতে পারে। তাহলে ফান্ডের অবজেক্টিভের উপর বেস করে আপনি ফান্ড সিলেক্ট করবেন। নর্মাল মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কি হয় যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আপনি রিডিম করে দেন, সেক্ষেত্রে হয়তো আপনার এক্সিট লোড দিতে হতে পারে, তারপরে আর এক্সিট লোডও কাটে না, সুতরাং আপনি যখন খুশি মিউচুয়াল ফান্ড কেনা বেচা শুরু করে দিতে পারেন। তো আপনি যদি বিক্রি করে দেন অসময়েতে, তাহলে কিন্তু আপনার ওই গোলের জন্য আপনার যে ইনভেস্ট করা, লম্বা সময়ের জন্য ইনভেস্ট করা, সেই সময় পর্যন্ত আপনি ধরে রাখতে পারবেন না। কিন্তু এখানে কি হচ্ছে, যেহেতু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনাকে ইনভেস্ট করতে হবে, টার্গেট একটা ম্যাচুরিটি আছে, মানে আপনি এটাকে কনসিডারই করবেন যে এটা এলআইসির একটা পলিসির মতো, যেটা 4 বছর পরে ম্যাচিওর করবে, 10 বছর পরে ম্যাচিওর করবে। সুতরাং সেইভাবে এই জিনিসটাকে আপনি দেখতে শুরু করবেন। 3 নম্বর যেটা, সেটা অলরেডি আগেই বলেছি যে অটোমেটিক পোর্টফোলিও রিব্যালেন্সিং হয়ে যাবে। আর 4 নম্বর যেটা, সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে রিডিউস ইমোশনাল ইনভেস্টিং। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা অধিকাংশ ক্ষেত্রে কিন্তু ইমোশনের বসে অনেক ভুল করে ফেলি ইনভেস্টমেন্টে, তো সেই ভুলগুলো কিন্তু এড়ানো যাবে এখানেতে। এইবার এই প্রেজেন্টেশনের সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্টেতে আসবো, সেটা হচ্ছে এই লাইফ সাইকেল মিউচুয়াল ফান্ডের কি ফিচার্সগুলোতে। ফিচার্সগুলো কি কি? যে এই ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডেতে মিনিমাম ম্যাচুরিটি পিরিয়ড থাকবে 5 বছর, আর ম্যাক্সিমাম ম্যাচুরিটি পিরিয়ড থাকবে 30 বছর, এবং 5 বছরের মাল্টিপল টেনিয়রেতে এই মিউচুয়াল ফান্ডগুলো হবে। তার মানে কি, যখন মিউচুয়াল ফান্ড এএমসি এই ধরনের বা এই ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড লঞ্চ করবে, তারা কতদিনের টেনিয়রের ফান্ড লঞ্চ করতে পারবে? একটা ফান্ডের টেনিয়র হবে 5 বছর, তারপরেরটার হবে 10 বছর, তারপরেরটা 15 বছর, 20 বছর, 25 বছর আর 30 বছর। তার মানে একটা এএমসি এই লাইফ সাইকেল ফান্ডের আন্ডারেতে কতগুলো সাব ক্যাটাগরি করতে পারবে? ম্যাক্সিমাম 6টা। এবার ফান্ডগুলোর নাম কেমন হবে? এটাও কিন্তু খুব ইন্টারেস্টিং। ফান্ড যখন চালু করবে, তখন যে ফান্ডটা মনে করুন 5 বছর পরে ম্যাচিওর হবে, 2030 সালে একটা ফান্ড চালু করা হলো, ধরুন 5 বছরের ডিউরেশনের ফান্ড, তাহলে সেই ফান্ডটার নাম কিরকম হবে? লাইফ সাইকেল ফান্ড 2035। মানে কি 2030-এ স্টার্ট করে 2035-এ গিয়েই শেষ, 2035-এ গিয়ে সবার টাকা দিয়ে দেয়া হবে, যতটা এনএভির ভ্যালু হলো সেই হিসাবে তারা দাম পেয়ে যাবে। যদি ধরুন 15 বছরের ফান্ডের টেনিওর হয়, তাহলে তার নাম কি হবে? লাইফ সাইকেল ফান্ড 2045। এবার ধরুন কেউ 60 বছরের রিটায়ারমেন্টের জন্য ইনভেস্ট করবেন, তাহলে সে কোথায় ইনভেস্ট করবে? 2030-এ স্টার্ট করে গিয়ে 2060-তে যেটা শেষ হবে, সেটার নাম হবে কি? লাইফ সাইকেল ফান্ড 2060। তো সেই ফান্ডেতে কিন্তু যাদের ধরুন রিটায়ারমেন্টের সময়, তারা ওই ফান্ডটাতে ইনভেস্ট করতে পারবেন। এবার একটা প্রশ্ন আসতে পারে যে শুরুতে ইনভেস্ট যদি আমি না করি, যেদিন ওই এএমসি এই ফান্ডটা অফার করলো, শুরুর দিকে যদি ইনভেস্ট না করি, তাহলেও ক্ষতি নেই, কারণ এটা ওপেন এন্ডেড স্কিম, আপনি পরেও এখানে ইনভেস্ট করতে পারবেন, কিন্তু সেটা আপনার জন্য সুটেবল হবে না। কারণ ধরুন রিটায়ারমেন্টের জন্য আপনি নিশ্চয়ই 2035-এরটাতে ইনভেস্ট করবেন না, সেটার জন্য আপনাকে কি পরেরটাতে ইনভেস্ট করতে হবে, যেটাতে বেশি টেনিওর থাকছে বা যেটাতে টাইম বেশি থাকছে। তার মানে আপনার কাছে এটা নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেল যে 2026 সালে যদি এই লাইফ সাইকেল ফান্ড অফার করা শুরু হয়,
তাহলে 5 বছরের লাইফ সাইকেল ফান্ডটা 2031 সালে শেষ হবে, 10 বছরেরটা 2036 সালে শেষ হবে, এইভাবে 2056 সালে গিয়ে লাস্টেরটা মানে যেটা কিনা সব থেকে বড় টেনিওর সেটা শেষ হবে। এইবার প্রশ্ন হলো যে এই লাইফ সাইকেল ফান্ডেতে কোন ধরনের অ্যাসেটেতে ইনভেস্ট হবে, এটাও তো খুব গুরুত্বপূর্ণ। কোথায় কোথায় ইনভেস্ট হবে? দেখুন, এই লাইফ সাইকেল ফান্ডগুলো হবে মাল্টি অ্যাসেট ফান্ড, মানে এখানে অনেক অ্যাসেটেতে ইনভেস্ট হবে। কি কি অ্যাসেট হতে পারে? ইকুইটি হতে পারে, ডেট প্রোডাক্টে ইনভেস্ট হতে পারে, গোল্ডের ইটিএফ এ ইনভেস্ট হতে পারে, সিলভারের ইটিএফ এতে ইনভেস্ট হতে পারে, আর ইআইটি তে ইনভেস্ট হতে পারে, আইএনভিআইটি তে ইনভেস্ট হতে পারে। তো এরকম বিভিন্ন জায়গাতে কিন্তু এখানেতে ইনভেস্ট হতে পারে। এইবার এই লাইফ সাইকেল ফান্ডেতে এই যে অ্যাসেটগুলো, এই অ্যাসেটগুলো যেগুলোতে ইনভেস্ট হচ্ছে তার প্রপোর্শনটা কিন্তু সময়ের সাথে সাথে চেঞ্জ হতে থাকবে। আপনাকে একটা এক্সাম্পল দিই। মনে করুন আপনি 30 বছরের লাইফ সাইকেল ফান্ডেতে ইনভেস্ট করছেন। এখানে কি হচ্ছে, বিভিন্ন অ্যাসেট ক্লাসেতে ইকুইটি, ডেট, গোল্ড এর ইনভেস্টমেন্ট কিরকম হবে তার একটা গাইডলাইন দেওয়া আছে। যেমন ধরুন, যদি আপনার এই ফান্ডটা 15 থেকে 30 বছর পর্যন্ত এখনো ম্যাচুরিটি হতে দেরি থাকে, তো এই সময়তে আপনার ইকুইটি এক্সপোজার 65 থেকে 95% পর্যন্ত হতে পারে, ডেট এক্সপোজার 5 থেকে 25% পর্যন্ত হতে পারে, আর আপনার গোল্ডের ইনভেস্টমেন্ট বা সিলভার বা আপনার ওই আরইআইটি, আইএনভিআইটি এই সমস্ত জায়গাতে 0 থেকে 10% হতে পারে। এইবার দেখুন, যখন আপনার আর ম্যাচিওর হতে 10 থেকে 15 বছর আছে, তখন কিন্তু ইকুইটিটা একটুখানি ট্যাপার করে দেওয়া হলো, মানে ইকুইটিটাকে একটুখানি কমিয়ে দিয়ে 65 থেকে 80% এই রেঞ্জে ইকুইটি, ডেট 5 থেকে 25%ই আছে, আর গোল্ড, সিলভার এগুলো 0 থেকে 10% আছে। এইবার ধরুন আর মাত্র 5 বছর থেকে 10 বছর বাকি আছে, তার মানে এটা কি, মানে আমার 20 বছর হয়ে গেছে অলরেডি, তখন আমার ইকুইটি আরো কমে গিয়ে 50 থেকে 65 হয়ে গেছে, ডেট তখন আমার 5 থেকে 25%, গোল্ড, সিলভার এটা জেনারেলি 0 থেকে 10% পর্যন্ত রাখা যাবে। তো এইভাবে আপনি বুঝতেই পাচ্ছেন যে ইকুইটি ধীরে ধীরে কমছে, ডেট ধীরে ধীরে বাড়ছে, গোল্ড, সিলভার মোটামুটি ওটা কনস্ট্যান্টই থেকে যাচ্ছে। আর আরেকটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা জানা খুবই জরুরি। এই লাইফ সাইকেল ফান্ড যেগুলো আছে এইগুলোতে আপনার যেই সময়তে ম্যাচুরিটি হবে সেই সময়তেই আপনার টাকা তুলতে হবে, বা সেই সময় আপনার টাকা তোলা উচিত, এটাই এনকারেজ করা হচ্ছে। কারণ আপনি একটা লক্ষ্য নিয়ে নেমেছেন, তার আগে এখান থেকে টাকা তোলা আপনাকে ডিসকারেজ করা হচ্ছে, আর সেই কারণের জন্যই কিন্তু এখানেতে এক্সিট লোডটা কিন্তু খুব বেশি রাখা হয়। যদি আপনার এক্সিট টাইম 1 বছরের মধ্যে হয়, তাহলে 3% এক্সিট লোড দিতে হবে। ইনভেস্ট করার 1 বছরের মধ্যে টাকা তুলে নিতে চাইলে 3% আপনাকে পেনাল্টি দিতে হবে, 2 বছরের মধ্যে তুলে নিলে 2% পেনাল্টি দিতে হবে, আর 3 বছরের মধ্যে তুলে নিলে 1% পেনাল্টি দিতে হবে। তার মানে কি বোঝাচ্ছে, যে শর্ট টার্মে আপনি ইনভেস্ট করে টাকা তুলে নেন, এটা চাওয়া হচ্ছে না, বা এটাকে স্ট্রংলি ডিসকারেজ করা হচ্ছে। এইবার প্রশ্ন হলো, এই লাইফ সাইকেল ফান্ড কাদের জন্য উপযুক্ত? দেখুন, বিভিন্ন লাইফ গোলের জন্য এগুলো উপযুক্ত। যেমন ধরুন রিটায়ারমেন্ট প্ল্যানিং, তার জন্য আপনি 30 ইয়ার্স লাইফ সাইকেল ফান্ডেতে ইনভেস্ট করবেন। এবার এইভাবেই আপনাকে দেখে নিতে হবে যে আপনার গোলটা কত দূরে আছে, যত দূরের গোল সেই হিসেব করে আপনি লাইফ সাইকেল ফান্ডেতে ইনভেস্ট করলেন।